মাননীয়কে বলে এই দেখার উত্তর দিন, এটা দরকার ছিল, রক্তের স্বাদটা খুব দরকার ছিল। ওই যে দেখছিলাম কি গোবিন্দ না কি নাম মারা গেছে, তার মাম্মা বিলাপ করছে, এই মৃত্যুর জন্য আপনারা দায়ী। আমি চেতাবনী দিয়ে রাখছি, ইসলামকে অপবিত্র করবেন না। লুট তো ওয়াকফ করেছে মুসলমানরা, মুসলমানরা এই ৭৭ বছর ধরে ওয়াকফ লুট করেছে, করে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জিকে লুটের মাল ভাগ দিয়েছে। তো সেই পরম্পরাই চলবে। এই ওয়াকফ বিল পাসের সময় ৩ জন এমপি উপস্থিত ছিল না, সেই শাসক দলের, পশ্চিমবঙ্গ শাসক দলের, ওসব নিয়ে জ্ঞান নেই। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে সর্বত্র চলছে বিক্ষোভ আন্দোলন মিছিল। কোথাও কোথাও এই বিক্ষোভ হিংসাত্মক রূপ নিচ্ছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বলছেন, মোদী সরকার আসলে এই ওয়াকফ আইন পাশ করার মধ্যে দিয়ে সংখ্যালঘু মুসলমানদের এবং আল্লাহর সম্পত্তি কেড়ে নিতে চাইছে। এই বিষয়টা কিভাবে দেখছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার? দাদা, এই বিষয়টা কীভাবে দেখছেন? খুব দুঃখজনক, কোনো আন্দোলন কিছু হচ্ছে না, নোংরামি হচ্ছে। ওয়াকফ বিল সংশোধনী বিল যেটা এসেছে ওটা এখন ল অফ দ্য ল্যান্ড, দেশের আইন ওটা আর কি। লোকসভায় পাস হয়ে গেছে, রাজ্যসভায় পাস হয়ে গেছে, রাষ্ট্রপতি সই করে দিয়েছে। এবার এই বিলটাকে চ্যালেঞ্জ করলে এখন কি করতে হবে? সুপ্রিম কোর্টে যেতে হবে। সুপ্রিম কোর্টে যেতে হবে একদিকে, অন্যদিকে লোকসভা, বিধানসভা, রাজ্যসভায় সংখ্যাধিক্যের ভোটে আবার নতুন করে সংশোধনী বিল আনতে হবে। এটা পদ্ধতি, এছাড়া তো দ্বিতীয় কোনো পদ্ধতি নেই, কিচ্ছু নেই দ্বিতীয় পদ্ধতি। যেমন সিএ নিয়ে এত আন্দোলন করে কিচ্ছু হয়নি, ওটা লাগু হয়ে গেছে। তাহলে ওয়াকফ সংশোধনী বিলের মধ্যে ভালো কোনটা, মন্দ কোনটা, এটা নিয়ে প্রচার চালাতে পারে। এটা পলিটিক্যাল আলোচনা হতে পারে যে কেন্দ্র সরকার যেটা চাইছে কোথায় কোথায় ক্ষতি, কোথায় কোথায় লাভ, মুসলমানদের স্বার্থ আদৌ কি রক্ষিত হলো না অরক্ষিত হলো না সুরক্ষিত হলো, এই আলোচনা হতে পারে। আরও আলোচনা হতে পারে কি, যে আমরা সুপ্রিম কোর্টে যাব, চাঁদা সংগ্রহ করতে পারে বিভিন্ন মুসলিম সংগঠন, তারা বলতে পারে যে ওয়াকফ আল্লাহ সম্পত্তি লুট হয়ে যাবে। আগে লুট হতো না, আগে খুব ভালো ছিল, এখন লুট হয়ে যাবে, হিন্দুরা লুট করে দেবে। আগে মোল্লারা খুব ভালো করে রেখে দিয়েছিল, মুসলমানরা দায়িত্ব সহকারে রেখে দিয়েছিল, খুব ভালো ছিল ওয়াকফটা। এই খারাপ হবে, এই প্রথম খারাপ হচ্ছে। ৭৭ বছর ধরে ওয়াকফ বিশাল ভালো ছিল, এই প্রথম খারাপ হবে। এটা বলে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য চাঁদা সংগ্রহ করে, ভালো অ্যাডভোকেট সংগ্রহ করে সুপ্রিম কোর্টে গিয়ে দরখাস্ত করতে পারত, আইনের দরজায় যেতে পারত, সভা সমিতি অবশ্যই করতে পারত, কোনো প্রতিবাদ থাকলে শান্তিপূর্ণ সেটাও করে যেতে পারত না। দুজন অমুসলমান লোককে হত্যা করে যেতে গেলাম, অমুসলমানদের ঘরদোর জ্বালিয়ে দিয়ে যেতে গেলাম, দোকান পুড়িয়ে দিয়ে যেতে গেলাম। এটা পরিপ্রেক্ষিতে কী হবে? বিএসএফ নামবে, করে গুলি চালাবে, সংখ্যালঘু ছোটো ছোটো ভাই বোনরা মারা যাবে, এখনও শুরু হয়নি, একটু পরেই মারা যাবে। এটা করছে কারা? পলিটিক্যাল নেতারা। কেন করছে? মুসলমানদের ভয় দেখানোর জন্য, যাতে করে এই রাজ্য সরকার বা আমাদের পশ্চিমবঙ্গের শাসক দল তার ভোট বাক্সে সব মুসলমান ভোটটা চলে যায়। সিএকে নিয়ে এটাই হয়েছিল। আর উল্টো দিকে অন্য রাজনৈতিক দল যারা, তাদের দিকে হিন্দু ভোটগুলো চলে যাবে, সমান্তরাল ভেদরেখা তৈরি করা। রাজ্যের শাসক দলের হয়তো লাভ যে 100% মুসলিম ভোট আমাদের দিকে থাক, এই লক্ষ্যে মানুষকে গুলি খাওয়াবে। কিছু দায়িত্বজ্ঞানহীন মুসলমান সামাজিক নেতা, ধর্মীয় নেতা, বিশেষ করে পলিটিক্যাল নেতা, যাদের হাতে ওয়াকফ লুট হয়েছিল। কীরকম ওয়াকফ লুট হয়েছিল? গোটা ভারতবর্ষে ওয়াকফ প্রপার্টি যদি ঠিকমতো করে ইউটিলাইজ করা যায়, কয়েক লক্ষ কোটি টাকা সেখান থেকে প্রতি বছর আয় হতে পারে। এখন আয় হয় কত? 163 কোটি টাকার মতো। কয়েক লক্ষ কোটি বেশি না 163 কোটি বেশি? কিচ্ছু আয় হয় না। এই ওয়াকফ সম্পত্তি থেকে পাসমানদা, পিছিয়ে পড়া অন্তজ প্রান্তিক মুসলমানদের কল্যাণ হওয়ার কথা, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, তাদের সামাজিক মানোন্নয়ন হওয়ার কথা, কিচ্ছুটি নেই। খুব মার্জিনাল 2-1% লোকের হাতে গেছে। মানে ওয়াকফ লুট হয়েছে। কেমন লুট হয়েছে? সাজার কমিটির রিপোর্ট অনুযায়ী 2006 সালে পশ্চিমবঙ্গের টোটাল ওয়াকফ প্রপার্টির সংখ্যা হচ্ছে 1,48,200। আমার কাছে সাজার কমিটির রিপোর্টটা আছে। তার মধ্যে মাত্র এনলিস্টেড করা হয়েছে, এনরোল হয়েছে 20,000 সম্পত্তি প্রায়, তার বাকিটা লুট। মাননীয়কে এই কথাগুলো আমি অনেক আগে বলেছিলাম যে আপনি ওয়াকফ বাঁচান। আমি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যিনি চেয়ারম্যান জগদম্বিকা পাল মহাশয়কে 13/11/2024 চিঠি করেছিলাম, আপনি আবার থেকে টিপস নিন কীভাবে সংশোধনগুলো করবেন, কোথায় কোথায় করা উচিত, কোথায় কোথায় করা উচিত না। এইটা হচ্ছে ইতিবাচক চিন্তাভাবনা। আমি সমস্ত কাগজপত্র সে পাঠিয়েছিলাম, উনি পেয়েছেন, আমার সাথে কথা হয়েছিল না।
তার আগে আমি মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি করেছি, এ দেখে নিন 3/12/2012 মুখ্যমন্ত্রী রিসিভ, এটা নবান্ন থেকে। ওয়াকফ লুট ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমি জেনারেল সেক্রেটারি তার, আমি তার জেনারেল সেক্রেটারি, যে ওয়াকফ লুট হচ্ছে, দাগ খতিয়ান ধরে ধরে লুট করছে। কারণ মুসলমান সামাজিক নেতারা, ধর্মীয় নেতারা এবং রাজনীতি নেতারা লুট করছে কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ জমির উপরে আমি বলার পরও 10তলা বিল্ডিং হয়ে গেছে অবৈধভাবে। আবার লিখিত করেছি, দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে 29/1/2013, আমার হাতের কাছে আছে আর কি, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী সেক্রেটারি অফিস থেকে রিসিপ্ট, এই দেখুন ওয়েস্ট বেঙ্গল মুসলিম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, আমি তার জেনারেল সেক্রেটারি কাজী মাসুম আক্তার। আমি চুপ করে বসে এই মাইক্রোফোন ডায়লগ দিই না। ওয়াকফ লুট, তার কাগজ, এগুলো সব হাদি মিস্ত্রি ওয়াকফ স্টেট, শত শত কোটি টাকার ওয়াকফ লুট হয়েছে। জোহরা বিবি ওয়াকফ স্টেট, যেখানে ফিরাদ হাকিম সাহেবের নাম জড়িয়ে গেছে, ওইটাও কাগজ আমার কাছে রয়েছে। ওয়াকফটা থাকলে তো বলছে দুটো হিন্দু ঢুকে গেছে নাকি, তো কী হয়েছে? তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো হিন্দু, সুপ্রিম কোর্টের বিচারকরাও তো হিন্দু। হিন্দুরা যদি ন্যায় সাধিত করে দেয়, অসুবিধা কী আছে? হিন্দুরা যদি ওয়াকফ লুটটা আটকে দেয়, অসুবিধা কী আছে? আর ওয়াকফের জন্য কাগজ তৈরি করতে বলেছে, তো কাগজে তৈরি করে ক্ষতি কী আছে? ওয়াকফ আছে মুখে মুখে ওয়াকফ, ওটা হয়, তার কাগজ তৈরি করতে হবে, না থাকলে তৈরি করতে হবে, বিএলওর সাথে কথা বলতে হবে, ডিএমএসপি হেল্প করবে। তার জন্য মুসলমান সংগঠনগুলো ওই আমাদের মুতোয়ালিতে সাহায্য করবে। দেশের মোট ওয়াকফ সম্পত্তির সংখ্যা 9 লক্ষর কাছাকাছি, আর টোটাল পরিমাণ 9 লক্ষ একরের বেশি। এর মধ্যে বড় অংশ ওয়াকফ মানুষের হাতেই নেই, বেরিয়ে গেছে। আর কিছু জায়গায় যেটা ওয়াকফ নয় সেটা জবরদখল করে দিয়েছে। কে করে রেখেছে এটা? ওয়াকফ বোর্ড, পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ড। তার চেয়ারম্যান ছিল আব্দুল গনি, তার বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। ওয়াকফ বোর্ডের মেম্বার আফরোজ উমর খান, আনিসুজ্জামান, তাদের বিরুদ্ধে চুরি অভিযোগ করছে। ওয়াকফ বোর্ডের আরেকজন মেম্বার আনিসুর রহমান, তার নাম, ওপেন টিভিতে প্রকাশ্যে আমার কাছে তার তথ্য হয়েছে, চুরি করার তথ্য। তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেই। ওয়াকফ বোর্ডের মেম্বারগুলো মুসলমান, তারা চোর, রাজ্য সরকার ঠিক করে। ওয়াকফ বোর্ডের ট্রাইব্যুনালে চোর বসে আছে, ওয়াকফ বোর্ডের কমিশনের চোর, 3টে চোর মিলে ওয়াকফ লুট করে নিল। আল্লাহর দেওয়া সম্পত্তি মুসলমানরা লুট করবে, কোরআনে লেখা আছে। কেন্দ্র সরকার সংশোধনী বিল করে যদি কিছু ভুল থাকে আলোচনা হতে পারে, সেই বিল করার মাধ্যমে ডিএম কালেক্টরকে যদি কিছু দায়িত্ব দেয়, ক্ষতি কী আছে? তারা তো প্রশাসনের মাথায় আছে, যেমন ভারতের সুপ্রিম কোর্টের মাথায় একজন হিন্দু বসে আছে, অসুবিধা কী আছে তাতে? প্রশাসনের মাথায় একজন ডিএম কালেক্টর হিন্দু, ধরুন সে ধরবে, কী হয়েছে তাতে? লুট তো ওয়াকফ করেছে মুসলমানরা এই ৭৭ বছর ধরে ওয়াকফ লুট করেছে, করে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জিকে লুটের মাল ভাগ দিয়েছে। তো সেই পরম্পরাই চলবে? তাহলে আল্লাহ সম্পত্তিকে মোল্লারা লুট করলে ওই যারা হয়ে করছে তাদের কোনো বুকে লাগে না? সিএ যখন পাস করছিল লোকসভা, এই আমাদের শাসক দলের 8 জন শাসক দলের এমপি উপস্থিত ছিল না। আবার এই ওয়াকফ বিল পাসের সময় 3 জন এমপি উপস্থিত ছিল না, সেই শাসক দলের, পশ্চিমবঙ্গ শাসক দলের। ওসব নিয়ে জ্ঞান নেই, এরা বোঝেই না ওয়াকফটা কি। 16-17 বছর বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছে। সিদ্দিকুল্লাহ সাহেব বলছে কলকাতাকে টাইট করে দেবো, গ্রামকে করেছি কলকাতাকে করে দেবো। আচ্ছা, টাইট করলে তো দাঙ্গা হয়, তো দাঙ্গা উনি চাইছেন নাকি? টাইট কি ভাষা? একজন মন্ত্রী মাথায় টুপি দিয়ে টাইট করবে? একটা দুর্বল, হতদরিদ্র, ভুভুক্ষ জনজাতির নেতা, যারা শিক্ষায়, স্বাস্থ্যে, অর্থে, শিল্পে, সাহিত্যে, চাকরি বাকরিতে, ক্ষমতায়নের, সামাজিকতায়, এম্পাওয়ারমেন্টের, স্বাস্থ্যে, সর্বত্র পিছিয়ে, উন্নয়নের মানদণ্ডের যতগুলো ইন্ডিকেটর সবেতে পিছিয়ে। বাঙালি মুসলমান সমাজ ভারতবর্ষের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলমান সমাজ, সাচা কমিটি রিপোর্ট। তাদের একজন নাকি সকল নেতা, সে তার সংগঠনের শ্রীবৃদ্ধি করতে চায়, জায়গাতে টাকা চুরি করার জন্য নাকি? সে বলছে টাইট করে দেবো, কলকাতাকে টাইট করে দেবো। গ্রামকে টাইট করেছি, কলকাতাকে টাইট করে দেবো। গ্রামকে টাইট করেছি, বা সুতি গ্রাম টাইট করেছে। কি সুন্দর টাইট করা, বেশ কিছু লাশ পড়ে গেছে, ধুলিয়ানে লাশ পড়ে গেছে, শামসেরগঞ্জে লাশ পড়ে গেছে, ঘর তো চলে গেছে। এ দায় কার? মাননীয়কে বলে এই দায় কার? উত্তর দিন। এটা দরকার ছিল, রক্তের স্বাদটা খুব দরকার ছিল। এরপরে এটা দাঙ্গার রূপ নেবে না, তার কী গ্যারান্টি আছে? সেনাবাহিনী এসে যে গুলি চালিয়ে অসংখ্য লোককে মারবে না, তার কী গ্যারান্টি আছে? ওয়াকফ আন্দোলনের সাথে অমুসলমানদের মার এটা কী সম্পর্ক আছে? উত্তর দিন তো। অমুসলমানদের ওয়াকফ নিয়ে আপত্তি থাকতে পারে, তো অমুসলমানদের মারছে কেন? অমুসলমানদের ঘরদোর আর ওই জমি জায়গা, মিষ্টির দোকানকে লুট করছে কেন? কারণটা কি? দুটো অমুসলমান লোক মারা গেছে কেন? অন্য পার্টি করে বলে নাকি?
অন্য দলগুলো মেনে দেবে নাকি? ওরা এতটাই নির্বোধ, দুধেল গাই। ওরা 240 বাস ওই মৌলালিতে, সেই বাসে একটা রামনবমীর গেরুয়া পতাকা ছিল, মাথায় টুপি দিয়ে গেরুয়া পতাকা নামাচ্ছে। গেরুয়া পতাকা বিজেপির নয়, ওটা হিন্দু 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 ধর্মের মর্যাদার প্রতীক। ওটা গোটা মেজরিটি ধর্ম, যেটা ভারতবর্ষের প্রধান ধর্ম, এত বড় উদ্ধত দুর্বল সংখ্যালঘুরা তাদের পতাকা নামিয়ে দেবে। এদেরকে ভারতবর্ষে রাখবে হিন্দু রাষ্ট্র মতো ভারতবর্ষ? এটা চলতে থাকলে ভারতবর্ষকে এরা হিন্দু রাষ্ট্র করাচ্ছে। ভারতবর্ষের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা আদর্শকে মুছে দেওয়া হবে কটা ভোটের জন্য। মাননীয়া, আপনার সিদ্দিকুল্লাহদের কটা ভোটের জন্য দরকার না? দেখুন রক্ত ঝরছে। 16 বছরের মা, বাচ্চাটি মারা গেছে কাঁদরে কাঁদরে, ওর বাবা কাঁদছে। ওই যে দেখছিলাম কি গোবিন্দ না কি নাম মারা গেছে, তার বাম্মা বিলাপ করছে, এই মৃত্যুর জন্য আপনারা দায়ী। আমি চেতাবনী দিয়ে রাখছি, ইসলামকে অপবিত্র করবেন না। এরা হচ্ছে মুসলিম সমাজের কুলাঙ্গার। 16ই এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উনি ইমাম মৌলানাদের ডেকেছেন আর মুসলিম বুদ্ধিজীবীদের ডেকেছেন। মাননীয়া, আপনি তো লেখাপড়া জানা লোক না? কোনো সমাজের বুদ্ধিজীবী হয় কারা? যাদের বুদ্ধি আছে, বুদ্ধি যাদের জীবিকা। ইমাম মৌলানা বুদ্ধিজীবী? তারা ইসলামে খুব বেশি জানে আপনার ধারণা নাকি? চ্যালেঞ্জ করছি গোটা রাজ্যের ইমাম মৌলানাদেরকে ইসলাম নিয়ে আলোচনা করা। চ্যালেঞ্জ। সবচেয়ে নির্বোধ জনজাতি এরা, কিচ্ছু জানে না। দেখছেন না ফুরফুরা শরীফে যারা উচ্চারণ করতে পারে না, এরা না জানে পার্থিব শিক্ষা, না জানে ধর্মীয় শিক্ষা, এরা কুশিক্ষা জানে, কুসংস্কার জানে। এরা জল পড়া, পানি পড়া, তেল পড়া, তাবিজ জানে, থু জানে, থুতু দিয়ে ওই সাপের বিষ নামিয়ে দেবো, বিষাক্ত সাপের বিষ, এটা জানে। আপনি তাদেরকে বলেছেন বুদ্ধিজীবী? আর বুদ্ধিজীবী ওই পলিটিক্যাল নেতারা যারা মাছ চুরি করে, চাল চুরি করে, কয়লা চুরি করে, অশিক্ষিত বর্বর পলিটিক্যাল নেতাগুলো, এরা সব বুদ্ধিজীবী? মানে কোনো সমাজের বুদ্ধিজীবী সেই সমাজের ডাক্তাররা নয়, ইঞ্জিনিয়াররা নয়, শিক্ষকরা নয়, লেখক নয়, সাহিত্যিক নয়, সমাজসেবী নয়, যারা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বিভিন্ন কাজের জন্য, যারা রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, যেমন আমি পদ্মশ্রী কাজী বাসু আক্তার, আমার পাশে আছে ডক্টর নজরুল ইসলাম IPS, এরা বুদ্ধিজীবী নয়। এরা তেল মারে না, এরা পা চাটে না, এরা আবুল বাসার হতে পারেনি। পা চাটতে হবে তো, তবে বুদ্ধিজীবী। মানে আমরা হয়ে যাবো আবুল বাসার হতে হবে আমাকে? মাননীয়া, একটা জাতিকে নিয়ে খেলছেন আপনি। বুদ্ধিজীবীটা মুছে দিন। ওখানে বলুন কিছু মূর্খ দুধেলগাই রসালামকে নিয়ে বৈঠক। মূর্খ দুধেলগাই আর রসালাম, তাদের ভোট নেওয়ার জন্য বৈঠক, এই 26 ইলেকশনের জন্য বৈঠক। কাদের নিয়ে? মূর্খ, অসচেতন, অস্পৃশ্য নেই, সমাজ থেকে উঠে গেছে। কিন্তু ওরা শুলে অস্পৃশ্য নয়, ওরা মেন্টালি অস্পৃশ্য, সমাজকে দুর্গন্ধ ছড়াচ্ছে ওরা। অসচেতন, অজ্ঞ, নির্বোধ, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, ধর্মান্ধ, ধান্দাবাজ, কায়েমি সত্যের কিছু রসালো আম আর দুধেল গাই, তাদের বৈঠক। মাননীয়, আপনি যা পারেন করুন, ভোটের জন্য যা পারেন করুন, রক্ত নিয়ে প্লিজ খেলবেন না, বারণ করে দিন। আপনি তো একটা বার্তা দিয়েছেন, দেখলাম টুইট করেছেন। ইশাক খান চৌধুরী মালদার MP, তিনিও বলেছেন ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়ে যাচ্ছে, সাবধান। আমি তো আগেই জানি, লাস্ট পর্যন্ত জানতাম, আপনি জানতেন না? যেমন 26,000-এর যে চাকরি টোটাল বাতিল হয়ে যাবে জানতাম, আপনি জানতেন না? সুপ্রিম কোর্ট 3 বছর ধরে বলছিল যে চাল আর কাকর আলাদা করলে আমি পুরো প্যানেল বাতিল করে দেবো, দিয়েছে। ও আপনি জানতেন না? মাসুবাক্তের কাছে আসুন, জানিয়ে দেবে আপনাকে। 3টে লাশ পড়ে গেছে, কেন্দ্রীয় বাহিনী আসবে, গণহারে গুলি চালাবে, বেশ কিছু দুধেলগাই মারা যেতে পারে, শীতলকুচি হয়ে যেতে পারে, আমার ভয় লাগছে, দাঙ্গা হয়ে যেতে পারে। এ দায় আপনার? এটা কি মুসলমানদের ওয়াকাফ বেঁচে যাবে? মুসলমানদের কল্যাণ হয়ে যাবে? হায় রে মুসলমান জাতি, হায় রে পিছিয়ে পড়া অনগ্রসর জাতি। আপনাদের নেতা টাইট করার নেতা, কেউ বলছে ভাগীরথীতে মেরে ফেলে দেবো, কেউ বলছে ইসলাম ধর্মে বয়াত করে আনবো। আমি ভাবতে পারছি না এ কী হবে। হাত জোর করে মাননীয়কে বলি, 26 সালে আপনি আসুন, ক্ষমতায় আসুন, কিন্তু ধর্ম রাজনীতি কেউ করে করুক, আপনি করবেন না প্লিজ। কারণ আপনি সংখ্যালঘুদের নিয়ে করছেন, ওরা একদম বোঝে না যে ওরা নির্বোধ না হলে গোটা ভারতবর্ষের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হতো। দিদি, সাচার কমিটির রিপোর্টকে মানেন তো? মনমোহন সিং করেছিল। সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যে বাংলার মুসলমানরা, তারা হয়েই করছে। তারা কাদের নিয়ে দাঙ্গা করাচ্ছে? 16-17 বছরের বাচ্চাকে নিয়ে। তাদের একজনকে জিজ্ঞেস করছিলাম, ছাত্র,
হ্যাঁ তুমি আজকে হয়ে করে যাচ্ছ, তুই বোঝো ওয়াকাফ কি? বলছে কি এটা ওয়াকাফ কি বলে তাই জানি না তো, এই ইমাম ডেকেছে তাই চলে গেছে। ইমাম নাকি মসজিদে সব গরম গরম কথা বলেছে চলে গেছে। ই কি রে ভাই, মসজিদে নামাজ পড়ে সে কি জানে? নামাজ পড়ে তো সে তো নামাজ পড়লে পণ্ডিত হয়ে যাবে? মানে পশ্চিমবঙ্গের যত পণ্ডিত সব পুরোহিতগুলো, মানে পশ্চিমবঙ্গে অমর্ত্য সেন পণ্ডিত নয়, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পণ্ডিত নয়, বার্ত বসু পণ্ডিত নয়, ওই আমাদের কে আছে শুভ সরকার পণ্ডিত, আমি ওদের কথাই বলছি। যত লেখক সাহিত্যিক শিল্পী মানে অধ্যাপক বড় বড় যারা বিজ্ঞানী এরা কেউ পণ্ডিত নয়, শুধুমাত্র গেরুয়া বসুন্ধারী ওই পুরোহিতগুলো পণ্ডিত। এটাকে হিন্দু সমাজে বলে? নিশ্চয়ই বলে না। হ্যাঁ, পুরোহিতের মধ্যে কেউ পণ্ডিত থাকতেই পারে, মৌলানা মৌলবীদের মধ্যে কেউ পণ্ডিত থাকতেই পারে, সংখ্যা মার্জিনাল। কিন্তু দিদির চোখে মুসলমান মানেই হচ্ছে ইমাম মৌলানা আর এই পলিটিক্যাল নেতা, তারাই পণ্ডিত। এটা জাতিকে কিরকম ক্ষয়রোগের মধ্যে ফেলে দেওয়া, বুঝতে পারছেন? আমি পরিষ্কার বলছি, প্লিজ খেলবেন না, খেলা বন্ধ করুন, বাংলাকে শান্ত করুন, ইমিডিয়েটলি দাঙ্গা বন্ধ করুন। যারা দাঙ্গা করছে তারা নয়, যারা দাঙ্গা করাচ্ছে তাদেরকে ধরে অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢুকিয়ে দিন। ধন্যবাদ। আপনাকে যেটা আমি জানতে চাইবো যে দিদি বলছেন যারা অযোগ্য চাকরি প্রার্থী বা যারা যোগ্য তাদের পাশে উনি 26,000 যে চাকরি প্রার্থী তাদের মানে শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে উনি রয়েছেন। যদি আগে এই যোগ্য অযোগ্য আলাদা করে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে দেওয়া যেত তাহলে জলটা তো এতদূর গড়াতো না। দিদির কি সত্যি সদিচ্ছা আছে রাজ্য সরকারের? কিচ্ছু নেই, পাগলামি। আমি গেলে অবাক হয়ে যাচ্ছে। বলছে নাকি লাথি মানে, যারা শিক্ষকদের হামেশাই লোক লাথি মানে। মিডিয়া বলেছে এখন যে আন্দোলনগুলো হচ্ছে না শিক্ষকগুলো হয়ে করছে না, মিডিয়া সিদ্ধ আন্দোলন। আমি টিভিতে বলেছি যে ওই আরজি করে ডাক্তাররা তো কই আর পাশে নেই, ওই যে যাচ্ছিল হাওড়ার কই মহিলাটি পাশে নেই তো, যে বলছে রাষ্ট্র বিকল হয়ে গেছে। চ্যানেল ফোন করে বলে দিচ্ছে হ্যালো আপনারা আসুন, এই সুযোগ মিডিয়া হাইলাইট করবে আপনাদের। দৌড়ে চলেছে আরজি কর, জীবনে কোনোদিন শিক্ষকদের লড়াই পাশে থাকেনি, ওই জুনিয়র ডাক্তার শিক্ষকদের পাশে আছে। পুরোটা অভিনয় হচ্ছে জানেন তো, পুরোটা ভণ্ডামি হচ্ছে, কিচ্ছু হচ্ছে না। বলছে লাথি মেরে, লাথি তো সবসময় মারে। এর আগে তো ওই গান্ধী মূর্তি মাতঙ্গিনী মূর্তি বাংলাদেশের মহিলাদেরকে নুচে নিয়েছিল, কামড়ে নিয়েছিল। ও কামড়ে নিলে অসম্মান নয়, শিক্ষককে কামড়ে নিয়েছিল। হয়েছে আমার মাথায় তো লোহার প্রচুর, আমি মৃত্যুমুখে পড়েছিলাম। আমি তো হেডমাস্টার মশাই। পশ্চিমবঙ্গ কি উত্তাল হয়ে গেছিল? হয়নি। মিডিয়া উত্তাল করেনি, পশ্চিমবঙ্গ উত্তাল হয়নি। অর্থাৎ মিডিয়া যেটা বলবে সেটা বলছে। কী অপমান, লাথি, আর লাথি রোজ মারে। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা শিক্ষককে নিয়মিত লাথি মারা হয় জানেন। এই যে ছেলে খেলা করা হচ্ছে, এই যে শিক্ষক মানে চোর বলা হচ্ছে, কাঠবানি শিক্ষক, লাথি মারা না, গায়ে লাথি রেখে দেখছেন কেন আপনি? বোধে লাথি, চেতনায় লাথি প্রতিদিন মারছে। ওদের চাকরি হবে না, কিচ্ছু হবে না। একটাই রাস্তা আছে এখনো পর্যন্ত, হাতে পায়ে ধরে হুজুর আমি যোগ্যদের আলাদা করেছি, শুধু যোগ্যদের চাকরিটা দিয়ে দিন। যোগ্যদের হ্যাঁ বলে দিই, এইটুকু করতে পারে, অযোগ্যদের কথা তুলবেই না বসে। আমি যোগ্যদের আলাদা করেছি, যদি ওরা যোগ্য না হয়ে থাকে যা পানিশমেন্ট হুজুর দেবেন আমি পানিশমেন্ট নেব। এটা সুপ্রিম কোর্টে গিয়ে পুরো বিবেচনা একটা চেষ্টা করা যেতে পারে, হবে কিনা জানি না। শুধু ওইটুকু রাস্তা খুলো, শুধু পড়ে আছে। আমার মনে হয় না সেই সদিচ্ছা আছে, কারণ ওই যে 10,000 12,000 আমার তো মনে অনেক, ওই ওরা বলছে 5,000, আমি বলছি 12-13,000। ওটা কি? ওটা হচ্ছে কাঁকর। আরও 43,000 প্রাইমারি স্কুলের আছে, তার মধ্যে 32,000 র্যাডার আছে, ওটা পুরোটা বাতিল হবে, ওটাও কাঁকর ধরা পড়ে যাবে। ওই কাঁকরগুলো তখন ঝামেলা করবে, বলে টাকা দাও, তখন বলে দেবে, নাম বলে দেবে কে কে নিয়েছে। যারা টাকা দিয়ে চাকরিটা নিয়েছে, র্যাঙ্কজাম করেছে সাদা খাতা, তারা ছাড়বে? যোগ্যদের নাম বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে অযোগ্যরা গোটা রাজ্য আগুন জ্বলিয়ে দেবে। দিদিরা জানে কিচ্ছু করবে না, কোনো ঝামেলাতেই যাবে না। সিভিক টিচার সবচেয়ে আগে পশ্চিমবঙ্গে, আমি বলেছি, আমাকে থেকে গোটা রাজ্য টুকলি মেরেছে, মাননীয় হয়তো দেখে নিয়েছে। সিভিক টিচার অথবা প্যারা টিচার, এই দুটো পোস্টে 20-30 হাজার টাকা দিয়ে ওদের 70,000 টাকা বেতন, পার্মানেন্ট জব চলে যাবে। না খেতে পাওয়া হচ্ছে তো একটু খেতে পাওয়া ভালো, 20-30 হাজার টাকা প্যারা টিচার হবে অথবা সিভিক টিচার হবে। এই পোস্ট তৈরি করে 26-এ ইলেকশন পর্যন্ত এদেরকে টলারেট করবে, ইলেকশনে ভালো করে খাটতে বলবে, ভোটে না খাটলে তারপর বের করে দেবে, তারপর সুইসাইড কর মর হয়ে গেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 26,000 যারা শিক্ষক চাকরি হারিয়েছেন তাদের পাশে তিনি রয়েছেন, এবং চাল এবং কাঁকরের যে আলাদা তালিকা সেটা খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনিও জানিয়েছেন। কিন্তু পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার তিনি কিন্তু বলছেন যে এই সমস্ত চাকরিহারা শিক্ষকদের চাকরি ফিরে পাওয়ার
কোনো সম্ভাবনাই নেই। একটা মাত্র সম্ভাবনা রয়েছে, সুপ্রিম কোর্টে যদি আবার পুনর্বিবেচনার জন্য আবেদন করা যায়। তবে শেষ পর্যন্ত তারা চাকরি ফিরে পান কিনা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে, সে তো সময় বলবে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।